এদিকে স্যান্ডি লাফিয়ে উঠেছে ল্যাপটপের সামনে থেকে। অবশেষে তার কষ্ট সফল। সে দ্রুত কল করল শুদ্ধকে। শুদ্ধ কল রিসিভ করলে স্যান্ডি প্রফুল্ল সুরে বলে উঠল, কালপ্রিটের আসল নাম ইয়াসির শিকদার, থাকে ঢাকাতেই, মাফিয়া, ধামাকাদার খবর, আবু সিদ্দিকের খুব কাছের কেউ। তখন দুপুর একটা। বিরক্ত মুখে চেয়ারে হেলান দিয়ে বসে আছে স্যান্ডি। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আছে তার। পাশের জনকে ইশারায় কিছু জিজ্ঞাসা করে গালি ছড়ল নিজের নিজের ভাষায়। কোনোভাবেই কিচ্ছু হচ্ছে না। এইদিকে শুদ্ধ জানিয়েছে দুই দিনের মধ্যে কাজ না হলে তার গফকে বলে দিবে সে আর একটা নতুন গফ জুটিয়েছে। হারামজাদা শুদ্ধ মুখেই হুমকি দিয়েছে, তা নয়, বিদেশি গফকে লিপকিস করার ভিডিওটা প্রমাণ হিসেবে রেখেছে তার সেলফোনে। এটা যদি লিপা দেখে তার খবর করে ছাড়বে। তার বাপ আবার পুলিশের মেয়েকে ঠকানোর কেসে 14 শিকের ভাত কপালে নাচবে। হঠাৎই বিপ বিপ করে রেড অ্যালার্ট বাজতেই ল্যাপটপের দিকে তাকিয়ে লাফিয়ে উঠেছে সে। লোকেশন শো করছে। জায়গাটা ঢাকার মধ্যে। লাল গোল মার্ক করার জায়গাটা একটা বাজার। অবশেষে তার কষ্ট সফল। সে দ্রুত কল করল শুদ্ধকে। খুশিতে তার মন বাকুম বাকুম করছে। 3বারের বেলায় শুধু কল রিসিভ করা মাত্রই স্যান্ডি প্রফুল্ল সুরে বলে উঠল, কালপ্রিটের আসল নাম ইয়াসির শিকদার, থাকে ঢাকাতেই, মাফিয়া, ধামাকাদার খবর, আবু সিদ্দিকের খুব কাছের কেউ। শুদ্ধর ভ্রুজোড়া কুঁচকে গেল। আবু সিদ্দিক জড়িত সে আগেই জেনেছে। এই সুযোগে প্রমাণ সহ সায়নকে দেখিয়েছে বিধায় সায়ন দলও ছেড়েছে। কিন্তু ইয়াসির, এই ছেলেকে, তার সাথেই বা কিসের শত্রুতা? মাফিয়া মাফিয়া এলো কোথা থেকে? তার যতদূর মনে পড়ছে কোনো মাফিয়ার সাথে চৌধুরী বাড়ির কারো কোনো ঝামেলা হয়নি। তবে নাকি এটার পেছনেও অন্য গল্প রয়েছে। সে আপাতত নিজের ভাবনার ছেদ ঘটিয়ে বলল, সে মাফিয়া কিভাবে জানলে? যে কোডটা পাঠিয়েছিলি ওটা দিয়ে এখন তার ডিটেলস শো করছে। ছবি আছে? আছে, শালারে দেখে আমি ফিদা ভাই। তার কাছে পৌঁছানোর উপায় জানাচ্ছি, ওকে। কথা বলে স্যান্ডি কল কেটে পুনরায় কাজে লেগে পড়ল। শুদ্ধর ফোনে পরপর নোটিফিকেশন এলো। চেক করে দেখল একটি ছেলে, দেশি ও বিদেশি সংমিশ্রণে তার মুখাবয়। তাকে এক পলক দেখে শুদ্ধ আধ শোয়া হয়ে বিছানায় বসল। ব্যস্ত হাতে ফোনে টুকটাক কি করতেই তার সামনে দেওয়াল ভেদ করে একটি পর্দা তৈরি হলো। সেই পর্দায় ভাসতে থাকলো ইয়াসিরের ছবি এবং তার সম্পর্কে নানান তথ্য। ইয়াসিরের জন্ম ইতালির রাজধানী রোমে, তবে বড় হয়েছে সুইডেনে। তার বাবা বাঙালি হলেও মা বিদেশি। তাদের দুইজনের সংমিশ্রণে ইয়াসির। ভাই বোন আছে কিনা তা জানা যায়নি। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও কিছু বলা নেই। তার বাবা মা কোথায়, সে কেন মাফিয়া হলো, এসব অজানা। তবে সব কথার এক কথা, সে বর্তমানে সুইডেনের নামকরা মাফিয়া। বিশাল বড় গ্যাং রয়েছে তার। তবে এ অবধি তাকে কেউ দেখেনি। সে দেখতে কালো নাকি ফর্সা, লম্বা নাকি খাটো তাও জানে না কেউ। তবে সংবাদ মাধ্যমে জানা গেছে ইয়াসির শিকদার খুব সাধারণ পোশাক, সাধারণ বেশে চলাফেরা করে। অথচ ছেলে হয়েও
তার প্রকৃত রূপ চোখ ধাঁধানো। তথ্য অনুযায়ী এইটুকু পড়ে শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে তার ছবিটা জুম করে দেখল। ছবিতে দেখা যাচ্ছে ইয়াসিরের ঠিক সামনাসামনি 9x19 মিলিমিটার প্যারাবেলাম M1911 she said 75 Seahorse এসে পেলিকন 1200 MTM দৈত্য ও প্লানো 1404 মডেলের পিস্তল। এত পিস্তল দেখেও তার ঠোঁটে হাসি নেই। ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে সেগুলোর দিকে। তার এক হাতে কারুকাজ করা খচিত রক্ত মাখানো ছুরি। শুধু ছবিটা আর একটু জুম করে দেখল ইয়াসিরের পেছন সাইড। এরপরে সে হো হো করে হেসে উঠল, কারণ তার ধারণা সঠিক। ইয়াসিরের নাম ইয়াসির হলেও ছবির মানুষটা ইয়াসির নয়। এই ছবিটা কোনো এক অ্যাকশন মুভির তামিল নায়ক শুটিং সেটে ছবিটি তোলা। মোদ্দা কথা, কোনো মাফিয়া এভাবে শো অফ করবে না। তারা যেসব কাজে যুক্ত যত পারে নিজেদের আড়ালে রাখবে, নয়তো তাদের ভয়ঙ্কর কাজ সর্বসম্মুখে চলে আসার সম্ভাবনা থাকে। ইয়াসির যদি এটা না হয়, তবে সে কে? কেনই বা সে নিজেকে এভাবে পুরো পৃথিবীর সামনে তুলে ধরেছে? এমন নানান জটিল প্রশ্নের গোলকধাঁধায় সমাধান পেল না শুদ্ধ। তবে বুঝল এখানে অন্য ঘাপলা আছে, যেটা ধরতে পারছে না সে। হতে পারে ইয়াসিরের নামটাও ফেক। এমনও হতে পারে এই ইয়াসিরই তাদেরই চেনা জানা আপন কেউ। মরার পাখনা গজিয়েছে বলে এভাবে চুরিতে নেমেছে। শুদ্ধ দুই পা নাচাতে নাচাতে কিছু একটা ভেবে ফিজেল হাসল। এই হাসির মানে কি? কি চলছে তার মনে? এই প্রশ্নের উত্তর জানা গেল না, যাবেও না, যতক্ষণ না সে নিজে থেকে কাউকে কিছু জানায়। ঘড়ির কাঁটা তখন টিকটিক করে চলছে নিজ নিয়মে। রুমের এক কোণে রাখা ট্রলিটা টেনে সে সব কিছু গুছিয়ে নিল। আর ঘণ্টাখানেক পরে তার ফ্লাইট। যেসব যেসব কাজের জন্য তাকে ডাকা হয়েছিল সেসব কাজ শেষ। ফাইনাল রেজাল্ট জানা যাবে 3 মাস পর। ড্রয়িং রুম থেকে অর্ক, হাসান আর কামরানের কথা শোনা যাচ্ছে। দেশে ফেরার আনন্দে তারা ছোট বাচ্চাদের মতো খুশিতে ডগমগ করছে। একটু পর পর পচাচ্ছে হাসানকে। হাসান নিজেও বন্ধুদের সাথে তাল মেলাচ্ছে। তার মনটা বেশ ভালো। যতটা মন খারাপ নিয়ে দেশ ছেড়েছিল, এখন ডাবল খুশি নিয়ে দেশে ফিরে যাচ্ছে। শুদ্ধর পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে সে। একটু টাইট দেওয়াতে বউটা মিনমিন করছে। যে মেয়ে ভুল করেও কল মেসেজ দেয় না, সে প্রতি ঘন্টায় খোঁজ নিচ্ছে। এদিকে শুদ্ধ বড় স্যারের সাথে কথা বলে কিছু ব্যাপারে আলোচনা সেরে নিল। প্রয়োজনীয় সব কিছু ঠিক আছে কিনা চেক করল। এরপর সময় হয়ে এলে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ল এয়ারপোর্টের দিকে। যেতে যেতে কত গল্প, হাসাহাসি, আড্ডা হলো। টুকটাক ফর্মালিটিস পূরণ করে ঠিক সময়ে প্লেন উড়তে শুরু করলো। সবার মনে তখন আপন দেশের মাটি ছোঁয়ার অপেক্ষায়। শুদ্ধ দেশে ফিরছে কাউকে জানায়নি। সেদিন তার রুমে লাস্ট শীতলের সাথে কথা হয়েছিল। এরপর শীতলের ফোন শায়নের কাছে বিধায় আর কোনো কথা বলার সুযোগ মেলেনি। তবে সে অবগত শীতলদার দেশে ফেরার কথা শুনে সেদিনই ফুপ্পির বাসায় চলে গেছে। বোকা মেয়েটা সত্যি সত্যি ভেবেছিল তাকে বিয়ে করার জন্য দেশে ফেরার কথা বলেছিল। তা হয় নাকি? তারা একই বাড়িতে জন্ম, একসাথে বেড়ে ওঠা, লোকসমাজ ও পরিচিতি ভাই বোন হিসেবে। মোদ্দা কথা, দুজনের কারো মনে
কারোরই জন্য অন্য কোনো ফিলিংস নেই। যদি থাকতো তাহলে না হয় ভাবা যেত। এইটুকু ভেবে শুধু নিজেই হতবাক হয়ে গেল। আসলে কি ভাবা যেত? বোধহয় যেত না। এর বিশেষ কারণ সায়ন ও স্বর্ণ। সে তাদের কথা সব জানে। তারা দুজন দুজনকে যে পাগলের মতো ভালোবাসে তাও জানে। সায়ন চালাক আর স্বর্ণ মুখচোরা বলে বাসার কেউ এতদিন খেয়াল করেনি। করবে না তাও কিন্তু নয়। আজ অথবা কাল তাদের কথা বাড়ির শুদ্ধ সবাই জানবে। শাহাদাত চৌধুরী কিভাবে নেবে ব্যাপারটা জানা নেই, তবে ভিলেন হবে শারাফাত চৌধুরী নিজে। উনি কখনো স্বর্ণের সাথে সায়নের বিয়ে হতে দেবে না। যদিও দেয় তবে রাজনীতি ছাড়ার শর্তে দেবে, যেটা সায়ন কখনো মানবে না। আর এসব নিয়ে একটা ঝামেলা হবে বলারও অপেক্ষা রাখে না। যদিও ঝড়ঝাপটা সময়ের সাথে সাথে ঠিকঠাক হ- হয়ে তাদের বিয়েও হবে, সংসার হবে, সান স্বর্ণকে মেনেও নেবে। কিন্তু ভুলক্রমে যদি তার সঙ্গে শীতলের কিছু হয়ও তাদের বাড়ির কেউ মানবে না। কারণটা এটা হয় না, কারণ এটা হয় না। লোক সমাজ বলেও কিছু আছে। যদি তাদের দুই ভাইয়ের সাথে স্বর্ণ ও শীতল জড়িয়ে যায়ও তখন আপনা আপনিই খারাপ বদনাম রটে যাবে। একই বাড়ি একই পরিবারে থেকে একই ঘটনা, যেগুলো শুনতেও বিশ্রী লাগবে। তাছাড়া পুরুষ মানুষ কলঙ্কদাতা, তবুও তাদের গায়ে কলঙ্ক লাগে না। যা লাগে সবটাই মেয়েদের গায়ে। তখন দেখা যাবে সায়ন স্বর্ণ বেঁচে গেলেও একই ঘটনা ঘটিয়ে শীতলের গায়ে তার নামের কলঙ্ক রটে যাবে। বাজে কথা রটানো হবে, চৌধুরী বাড়ির শিক্ষা নিয়ে কথা উঠবে। এগুলো হবে জানা সত্ত্বেও এসবে জড়ানো ঠিক হবে না। কারণ বাড়ির সদস্যকে নিয়ে ওর একটা ওর একটা পরিবার, আর পরিবারের দিকে কেউ কাদা ছোঁড়াছুড়ি করলে সহ্য করতে পারবে না। বলা বাহুল্য শীতল শখ স্বর্ণের মতো ধীর শান্ত স্বভাবের নয়। যদি হতো তাহলে তাকে শাসন করা লাগতো না, আর না মার ধমকের উপর রাখতে হতো। কিন্তু প্রকৃতপক্ষে শীতল হয়েছে খুবই দুষ্টু। চঞ্চলতা তার রন্ধে রন্ধে। তাকে ছাড়া কাউকে কাউকে ভয় করে না, বারণ শোনে না। তার উপরে তার আর্মি বাবাকে কাছে পায় না দেখে শারাফত চৌধুরী একটু বেশিই লাই পায়, প্রশ্রয় দেয়। একটুতে মেয়েটার সাপের 5 পা দেখে এবং আবদার না মেটানো অবধি ওর জেদে অটল থাকে। এই জন্য একটু আধটু শাসন করে। এই যা, তার মানে এই না সে শীতলকে বেশি হাবুডুবু খাচ্ছে। শাসনের আড়ালে ভালোবাসা চুঁয়ে চুঁয়ে পড়ছে। এসব করতে বয়েই গেছে তার। শীতলকে ভালোবাসলে তার দিন যাবে ভালোবাসার সংজ্ঞা বোঝাতে বোঝাতে। বোঝানোর পরও তার প্রশ্ন হতে পারে, ভালোবাসলে কি হয় শুদ্ধ ভাই? ধরুন আমি বাসলাম না, তো তাতে কি বাংলাদেশ এতিম হয়ে যাবে? এসব পাগলের সাথে পাগলামি করার সময় বা বয়স তার নেই। এসব ভাবতে ভাবতে শুধু ঠোঁটের কোণে হাসি খেলে গেল। গতকাল তার ফোনে শখের নাম্বার থেকে বড় একটা লিস্ট এসেছে। সবগুলো মেয়েদের সাজগোজের জিনিস। নামগুলো মনে রাখা কঠিন। এক একটা নাম পড়ে মনে হয়েছে এর থেকে জীবাণুর নাম মনে রাখা সহজ, অন্তত কাজে দিবে। মোট কথা, শখ কখনো এসব মেয়েলি হাবিজাবি আনার কথা তাকে বলবে না। এ কাজ কার বুঝতে একটুও কষ্ট হয়নি তার। এসব নানান কথা ভাবতে ভাবতে শুদ্ধ শরীর এলিয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। অতঃপর
লং জার্নি পার করে যথাসময়ে দেশের মাটিতে পা রাখল। এরপর বন্ধুরা একে অপরের থেকে বিদায় নিয়ে উবার নিয়ে বাসার পথে রওনা হলো। গলা ছেড়ে গান গাইতে গাইতে ধারালো একটা করাত নিয়ে গুদাম ঘরে ঢুকলো আজম, অন্য হাতে প্যাকেটে মোড়া টাকিলা। আজকের আসর সেই জমবে। টাকিলা গলায় ঢালতে ঢালতে করাতে কাজ সারবে। বহুদিন টাকিলার স্বাদ নেওয়া হয় না। শাহরিয়ার ভাইকে সাহস করে সে বলতেও পারে না একটা টাকিলা কিনে দিতে। গতকাল রাতে শাহরিয়ার ভাই পার্টি অফিসে রুমে তাকে ডেকে হঠাৎ শুধালো, বিদেশি ব্র্যান্ড নাকি খাঁটি বাংলা? আজম কথার মানে বুঝতে না পেরে মুখ কাঁচুমাচু করছিল, সাহস করে জিজ্ঞাসা করতে পারছিল না। পরে চট করে কথাটা ধরে ফেলে দাঁত বের করে হাসল। ধরে নিল ভাইয়ের মন ভালো, কারণ মন ভালো থাকলে ভাই সবাইকে নিয়ে আড্ডা দেয়, মজা করে, নিজে খরচে ব্র্যান্ড চাখার সুযোগ দেয়। আজও হয়তো সেই দিন বোধ হয়। মনে মনে এসবই ভাবছিল সে। খুশিতে ছলছল করছিল তার মুখ চোখ। তখন সায়ন 10 আঙুলের সাহায্য আঙুল ফোটাতে ফোটাতে বলল, ভোতা জং ধারা করাত আনবি, ভোতা জং ধরা করাত আনবি। এরপর ভোতা করাত দিয়ে ধীরে সুস্থে এবড়ো খেবড়ো করে ওদের 4 হাত পা কাটবি, ভুলেও যেন কাটাকাটি স্মুথ না হয়। আর হ্যাঁ, 5 জন ওরা। 5 গুণিত 4 বোধ হয় 20 হয়। মোট 20টা হাত পা চটের বস্তায় ভরে ঠিক সকাল 10টার মধ্যে আমার সামনে এনে হাজির করবি। যদি 10টা 1ও বাজে তাহলে তোকেও ওই অবস্থা দান করব। ওকে ভাই। আর হ্যাঁ, চেয়ারে বেঁধে কাটবি, জ্যান্ত অবস্থায়। ঠিক আছে ভাই। সিদ্দিকের দিকে নজর রাখতে বলেছিলাম, রেখেছি। সে এখন পাগলা কুকুরের মতো দৌড়ে বেড়াচ্ছে। ক্ষমতার লোভী বউটাকেও অন্যের বিছানায় পাঠায়, সব খবর আছে। ইশারা করা মাত্রই সব ভাইরাল করে দেব। হুম। কনকের বোনকে রেপ করেছে কে? জানি না ভাই, তবে কনক কাল আপনার নামে পুলিশ কেস করেছে। তার মতে পুরনো শত্রুতার জের ধরে আপনি এ কাজ করেছেন। আমি বুঝি না কনক আমার মারা খেতে এত লাইক করে কেন। একা একা কতজনকে মার দেব আমি? আমিও তো মানুষ, এনার্জি বলেও একটা ব্যাপার আছে। সেদিক যে এত আদর যত্ন করে ওর পেছন মারা দিল, অথচ সে ওদিক তাকে সত্যিটা না জেনে সামনে আমার নামে জপে যাচ্ছে। শালাই সত্যি সত্যিই আমার টুরু লাভ মারে। আমি খালি এসব বালছাল কিছু বুঝি না তাই। আজম মুখ টিপে হাসল। সায়ন তখন এক বান্ডিল টাকা টেবিলের উপর রেখে নিতে ইশারা করল। সে নিল। এরপর দল বেঁধে টাকিলা নিয়ে চলে এলো ডালের গুদাম রুমে। এখানে আজ কাজ আছে মেলা, সব সারতে হবে। ভাই ওদেরকে খুশি করেছে, তাই তারাও ভেবেছে সকাল 10টা নয়, রাত 10টার আগেই কাজ সেরে ফেলবে। এসব নিয়ে আলোচনা করতে করতে তারা গলায় টাকিলা ঢেলে লেগে গেল আদেশকৃত কাজে। তাদের দেখে ছটফট করতে লাগলো 5 জন যুবক। বাইরে থেকে মনে হবে কেউ গুদাম ঘরে রড কাটার কাজ করছে, নতুবা পুনরায় তা মেরামতের কাজ করছে। আসলে সেসব কিছুই না। তারা এক পাশে গ্রিন মেশিন অন করে অন্য পাশে জ্যান্ত মানুষের হাত পা কাটছে। পরের দিন সকাল 10টা, দরজায় কড়া নাড়ছে পবিত্র মাসে রমজান মাস। পরশুদিন থেকে রোজা শুরু। রোজা উপলক্ষে বাজার সদাইয়ের লিস্ট করতে বসেছে সিতারা। ওনাকে সাহায্য করছে সিরাত ও শিমিন। 3 জন মিলে বড় লিস্ট করে ধরিয়ে দিলেন শাওয়ান চৌধুরীর হাতে। শাওয়ান চৌধুরী যেতে গেলে
চট করে ওনার পথ আগলে ধরল সাম্য সৃজন। যে ধরল তারা বাবার সাথে যাবে, বাজার করে বাড়ি আনবে। তারা বড় হয়েছে, কাজ করতে পারবে। সায়ন শুদ্ধ ভাইয়ের মতো তারা এবার দায়িত্ব নেবে, সেই দায়িত্ব পালন করবে। শাওন চৌধুরী বোঝাতে পারলেন না এই সময় বাজারে খুব ভিড় থাকে, প্রচণ্ড গরম। এত গরমে শরীর খারাপ করবে, অন্য আরেকদিন বাজার করতে নিয়ে যাবেন। কিন্তু না, তারা শুনলই না। আগতা জেদের কাছে হার মেনে তাদের নিয়ে যেতেই হলো। শারাফত চৌধুরী বারবার গাড়িতে করে যেতে বললেন, কিন্তু সাম্য সৃজন এবারও গোঁ ধরল তারা রিকশায় যাবে। দুই ছেলের কথা মতো শাওয়ান চৌধুরী তাদের নিয়ে রিকশায় চড়ে বসলেন। পাড়ার মোড় পার হতেই দেখা গেল সায়ন দাঁড়িয়ে আছে পার্টি অফিসের সামনে। ছেলে পুলে নিয়ে কোথাও যাচ্ছে বোধহয়। কানে ফোন ধরে কথা বলায় ডাকলো না কেউ। বাপ ছেলেরা মিলে গল্পে গল্পে এগিয়ে গেলেন বাজারের দিকে। আজ সরকারি ছুটির দিন। শখ স্বর্ণ শীতল কেউ দুদিন বাসায় ছিল না। শতরূপা চৌধুরীর বাসায় বেড়াতে গিয়েছিল ওরা। কিছুক্ষণ হলো বাসায় ফিরে ফ্রেশ হতে গেছে। দুদিন আগে শীতল হঠাৎই গোঁ ধরল সে ফুপ্পির বাসায় যাবে। বলা মাত্রই ব্যাগ ব্যাগ করে রেডি। মূলত শুদ্ধ আসার কথা শুনে সে দ্রুত পালানোর পায়তারা জুড়েছিল। পরে তাকে একা না ছেড়ে শখ স্বর্ণ ওর সাথে গিয়েছিল। দুটো দিন থেকে যখন শুনল শুধু ফিরতে আরও দেরি হবে, তখনই বাসায় ফিরে এসেছে। আপন আপদ এখন বাসায় নেই, আসতে দেরি হবে এ কথা ভেবে শীতলের প্রাণ বন্ধ রূপটা ফিরে এসেছে। এখন কদিন ইচ্ছে মতো ঘুরবে ফিরবে। কিয়ারার সাথেও কথা হয়েছে, আজ সবই যাবে দুজন। দেখে আসবে এবারের ঈদে কোন ড্রেসের চাহিদা বেশি, কোন কোন কালারটা ক্রেতারা পছন্দ করছে। রোজা শুরু হতে না হতেই তার ড্রেস নিয়ে চিন্তিত। এই নিয়ে শিমিনের কানের কাছে কিছুক্ষণ ঘ্যান ঘ্যান করিয়ে বকা খেয়ে তারপর থেমেছে। হাতের কাজ সেরে সীতারা চৌধুরীর মনে পড়ল সকালের ঔষধটা খেতে ভুলে গেছে। রুমে ড্রেসিং টেবিলের সামনেই রাখা ওনার ওষুধের পাতা। খেতেও ইচ্ছে করছে না। ওনার সোফায় বসে দেখলেন সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছে। তাই তাকে বললেন, শীতল, আমার রুম থেকে ওষুধের পাতাটা এনে দিত মা। কোন ওষুধের পাতা বড় মা? সাদা পাতা। এ কথা বলে সে চলে গেল বড় মায়ের ঘরে। সামনে রাখা ওষুধের পাতা, সে সেটা নিয়ে বের হতেই চোখ পড়ল একটা অ্যালবামের দিকে। এটা চেনে সে, দেখেছেও বহুবার। তবুও বড়সড় অ্যালবামটা হাতে নিয়ে বেরিয়ে এলো রুম থেকে। এখানে বড় মা বড় আপুর বিয়ের সব ছবি আছে। আছে তাদের সব ভাই বোনদের ছোটবেলার স্মৃতি। দাদা দাদির ছবিও আছে। সে বড় মাকে ঔষধটা দিয়ে সোফায় হাঁটু মুড়ে ছবি দেখতে বসলো। আগেও দেখেছে, তবুও বারবার দেখতে ভালোই লাগে, হাসাহাসি হয়। ততক্ষণে সীতারা সরে এসে বসেছে তার পাশে। উনিও দৃষ্টি দিয়েছে এই দিকেই। এক একটা ছবি মনে করিয়ে দিচ্ছে এক একটা মুহূর্তের কথা। গল্পে গল্পে শীতলকে সেসব গল্প শোনাচ্ছ। শীতল মন দিয়ে তা শুনছে। কখনো খিলখিল করে উচ্চস্বরে হেসে উঠছে। তার সঙ্গে তাল মেলাচ্ছেন সীতারাও। তখন কলিং বেল বেজে উঠল। শিমিন এদিকেই আসছিলেন দেখে উনি দরজা খুলে দিলেন। দরজা খুলে কারোর সাথে কথা বলছি মানে পরিচিত কেউই হবে ভেবে সীতারা কিংবা শীতল কেউ পাত্তা দিল না। নিজেরা নিজেদের
গল্পে মেতে থাকলো।